আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া, আমি সিনথিয়া রহমান। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে ভোজ্য তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 4 টাকা বাড়িয়ে 195 থেকে 199 টাকা, খোলা তেলেও লিটারে 4 টাকা বৃদ্ধি করে 175 থেকে 179 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান মন্ত্রী। বিস্তারিত থাকছে বিলাল হোসেনের রিপোর্টে। সরকারের পক্ষ থেকে ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখার জোরালো আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কয়েকদিন ধরে রাজধানীর বাজারগুলোতে সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দেয়। ভোক্তাদের অভিযোগ, দাম বৃদ্ধির জন্য কৃত্রিম সংকট তৈরি করে বড় ব্যবসায়ীরা। ব্যবসায়িক সিন্ডিকেট করে মনে হয় আমার ধারণা একটা। তাছাড়া তেল কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত আছে। অনেকে মনে করে যে তেলটা আর পাবো না, এই জন্য আগে থেকে সংরক্ষণ করে রাখে বাড়িতে, এতে আরও কৃত্রিম সংকটটা আরও বৃদ্ধি পায়। গভর্নমেন্টের যদি হস্তক্ষেপ থাকতো তাহলে এটা হয়তো আর একটু কমে আমরা এবং খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতাম আর কি। এই অবস্থায় সচিবালয়ে ভোজ্য তেল আমদানিকারক ও রিফাইনার মালিকদের নিয়ে মূল্য পর্যালোচনা সংক্রান্ত সভা করে বাণিজ্য মন্ত্রণালয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বোতলজাত এবং খোলা সয়াবিন তেল লিটারে 4 টাকা বৃদ্ধি করা হয়েছে। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে, 175 থেকে 179 হবে। পাম অয়েলের দাম অপরিবর্তিত থাকবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারে দাম কমবে। প্রাইস যখনই কমবে সেটার রিফ্লেকশন এখানেও হবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। আমি তো ব্যক্তি খাতের আমদানিকারকদের উপরে কোনো আইন জারি করতে পারবো না যে আপনি লোকসান করে আনতেই হবে। ইনারা আনবেন না, মার্কেটে শর্ট পড়বে, এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। যথাযথ সমন্বয় হয়নি দাবি করে ঈদের পর তেলের মূল্য পুনরায় সমন্বয়ের দাবি জানান ব্যবসায়ীরা। ঈদের পরে সরকার নিশ্চয়ই এই জিনিসটা ভেবে দেখবেন এবং এই মূল্য সমন্বয়টা। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। আগামী 3 মাসের মধ্যে ব্যবসা বাণিজ্যে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের অগ্রগতির স্বার্থে মানসম্মত বড় বাজেটে প্রয়োজনীয়তার কথা বলেন। আর দেশের সম্ভাবনাময় খাতগুলোকে সম্ভবে পরিণত করতে সরকার বিশেষ নীতি সহায়তা দিয়ে যাবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে এনবিআর ও এফবিসিসিআই যৌথ আয়োজনে বাজেটে অগ্রাধিকার বিষয়ক সভা। ট্যাক্সের যে বেস, এটা ওয়াইডেনিং অবশ্যই করতে হবে। আমার মনে পুরো জাতি এখানে একমত বৈষম্য দূর করার জন্য। যেখানে বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন, তুলে ধরেন নানা প্রতিবন্ধকতার কথা। বলেন, বেসরকারি খাতকে উপেক্ষা করে অর্থনৈতিকভাবে এগুতে পারবে না দেশ। দাবি জানান অন্যায্যভাবে করের হার না বাড়ানোর। নারী উদ্যোক্তাদের মালিকানাধীন রপ্তানিমুখী শিল্পের সংখ্যা বাড়াতে সকল ধরনের রাজস্ব সুবিধা দিতে হবে। অবিলম্বে এফবিসিতে ইলেকশন দেন, অথবা আমাদের একটা ব্যবসায়ী প্রতিনিধি দেন। আপনি সরকারি আমলা যদি দেন তাহলে আমলা দিয়ে দেশ চালান, আপনারা কেন এখানে আছেন? কর জিডিপি অনুপাত বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী দেশের সম্ভাবনাময় খাতের প্রতি সরকার আন্তরিক বলে জানান। এন্টায়ার গোল্ড বিজনেস এটাকে সাদা অর্থনীতির ভিতরে নিয়ে আসতে হবে। আমার পাশের দেশ যদি $52 বিলিয়ন এক্সপোর্ট করতে পারে এই অর্নামেন্টস থেকে, একই সময়ে একই অবিচ্ছিন্ন ভূখণ্ডে শুরু হওয়া এই শিল্প, আমার এখানে সেই পটেনশিয়াল কেন আমি হারনেস করতে পারবো না? যতগুলো খাত নিয়ে আসবেন, এক্সপোর্টের সম্ভাবনা নিয়ে, এক্সপোর্ট করবার সুযোগ নিয়ে একেবারে খুলে দেবো বলছি। ব্যাক টু ভ্যাকেন্সি, বন্ডেড ওয়ারহাউস, উইদাউট হ্যারাসমেন্ট, বন্ডেড ওয়ারহাউস। ইজ অফ ডুইং বিজনেসে কোথায় কোথায় আপনাদের বাধাগ্রস্ত হচ্ছে আপনারা বলেন। একেবারে আমি বলছি, আমরা সরাসরি আগামী 3 মাসের মধ্যে সমাধান দেব। 3 মাসের মধ্যে আপনারা নিয়ে আসেন কোথায় কোথায় আপনার কস্ট অফ ডুইং বিজনেস কি কারণে বাড়ছে, আপনারা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য উন্নয়ন বাজেটের আকারও বড় করতে হবে। সাম্প্রতিক জ্বালানির উচ্চ মূল্যের কারণে অর্থনীতিতে অন্তত $4 বিলিয়ন অতিরিক্ত খরচ হয়েছে বলেও জানান তিনি। ডেভেলপমেন্ট বাজেট যদি ইনক্রিজ না করি তাহলে গ্রোথ হবে না। গ্রোথ না হলে আপনার প্রাইভেট সেক্টরও তো কাজ করতে পারবেন। যদি কোয়ালিটি বাজেট করে বিনিয়োগের রিটার্ন হয় তাহলে বড় বাজেটের অসুবিধা কিছু নয়। টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতির কারণে ব্যবসায়ী 50% মূলধন কমে গেছে বলেও জানান অর্থমন্ত্রী। 50% ক্যাপিটাল ইরোশন হয়ে গেছে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা।
ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে দুই সিটি কর্পোরেশন। ঢাকার উপর চাপ কমাতে সারা দেশে মৌলিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, পর্যায়ক্রমে ধীরে ধীরে দেয়া হবে ফ্যামিলি কার্ড, তাই বাজেটে চাপ পড়বে না। আর এসব কার্ডের জন্য নতুন করে টাকা ছাপানোর দরকার নেই বলেও জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম কার্যসূচিতে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন সংসদ সদস্যরা। রাজধানী ঢাকামুখী মানুষের স্রোত কমানো সহ বেলা ১১টায় শুরু হওয়া অধিবেশনে তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য রাজধানী নিয়ে সরকারের গৃহীত পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য, এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড দেয়া হবে, তাই বাজেটে চাপ ফেলবে না। ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো, এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। প্রবল বর্ষণে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহযোগিতার কথাও জানান প্রধানমন্ত্রী। এই 3টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। নারী ও শিশুদের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত কল্পে সরকারের চলমান নানাবিধ কার্যক্রমের কথা তুলে ধরেন সরকার প্রধান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ভিতর উল্লেখযোগ্য হলো গরিব, অসচ্ছল এবং কর্মক্ষম মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধনের লক্ষ্যে ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম, গর্ভবতী মায়ের গর্ভকালীন পুষ্টি এবং শিশু পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিভিত্তিক বিকাশে মা ও শিশু সহায়তা কর্মসূচি। নদী ভাঙন প্রবণ এলাকায় জনগণের জানমালের নিরাপত্তায় সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ভাঙন প্রবণ স্থানগুলো নিয়মিত তদারকি এবং জরুরি প্রয়োজনে দ্রুততার সাথে সংস্কার কাজ পরিচালনার পরিকল্পনাও সরকারের রয়েছে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে 17 জনের নাম প্রস্তাব করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এর মধ্যে বিএনপি জোট থেকে 12 জনের নাম নির্ধারণ করা হয়েছে এবং বিরোধী দল থেকে 5 জনের নাম প্রস্তাবের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। এ প্রস্তাবের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বিকেলে সংসদের প্রথম অধিবেশনে তারা এসব কথা বলেন। অন্যদিকে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেন, বিরোধী দলের বক্তব্যের মধ্য দিয়ে সমাজে বিষ বাষ্প ছড়ানো হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে ক্যাম্পাসগুলোতে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, এখানে 12 জনের মধ্যে বিএনপি 7 জন দিয়েছে, 5 জন অন্য দলের থেকে দেওয়া হয়েছে, এবং ওনাদের পক্ষ থেকে যদি 5 জনকে দেওয়া হয় তাহলে এই কমিটির সংক্রান্ত বিষয় আমরা আগামীকাল উপস্থাপন করতে চাই। এই বিষয়টা আমাদের মাঝে একটা আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের, তা আমরা আলোচনা করে জানাবো। তাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় নানা ধরনের কথা বলেছে এবং এক প্রকার জনগণকে উস্কানি দিয়েছে। এমনও কথা বলা হয়েছে যে 17 দিনের মধ্যে নাকি বিএনপি নির্বাচিত সরকারকে তারা ক্ষমতা থেকে হটাবে। আগামী জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে একটি উপজেলায় 2টি বিদ্যালয় দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। সকালে সচিবালয়ে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি স্কুল ব্যাগ, জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের মিটিং শেষে এ কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী জানান, আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় সম্মিলিতভাবে কাজ করবে সরকার। সেই লক্ষ্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণে ব্যবসায়ী ও উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। আমাদের অর্থ বছরের একদম শেষ সময় সরকার গঠন করবার কারণে আমরা কিন্তু সকল কর্মসূচি পাইলট প্রোগ্রাম হিসেবে শুরু করেছি এবং এগুলো ম্যাসিভ আকারে বড় ধরনের আগামী অর্থ বছরে শুরু হবে। এবং এই প্রোগ্রামটিও আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্যে ইতিমধ্যেই বিশেষজ্ঞ টিম ব্যাগের ডিজাইন করে দিয়েছে, পোশাকের ডিজাইন তারা করে দিয়েছে। আমরা প্রাথমিকভাবে সেগুলো অ্যাপ্রুভাল করেছি। আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় সম্মিলিতভাবে কাজ করার জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং ওনারা সকলে এগিয়ে আসছেন। আগামী 180 দিনের ভিতরে যে আমাদের প্রোগ্রামগুলো রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, প্রথমত হলো আমাদের কোমলমতি শিশুদের ব্যাগ এবং ড্রেস বিতরণ, সেই জায়গায় উদ্যোক্তারা এগিয়ে এসছেন। শুধু নাস্তা খেয়েই বিল কোটি টাকা। জুলাই জাদুঘরের এমন জাদুতে চোখ চড়ক গাছ সবার। চেতনার জুলাই জাদুঘরে 6 মাসে নাস্তার এমন অস্বাভাবিক বিলে তোলপাড়। এছাড়া গণভবনের বাউন্ডারি করতে গিয়ে খরচ করেছে 65 লাখ টাকা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আলাদা বাজেট থাকলেও কোটি কোটি টাকা খরচ করেছে জাতীয় জাদুঘরের ফান্ড থেকে। দুর্নীতির এমন মহোৎসবে মেতে লুটপাট চালিয়েছে জাদুঘরের কর্তা ব্যক্তিরা। জাদুঘরের অনিয়ম নিয়ে দীপ্ত চন্দ্র পালের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান এবং বিগত সরকারের দমনপীড়নের তথ্য ও স্মারক সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এতে শহীদদের ব্যবহৃত সামগ্রী, আলোকচিত্র এবং অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নথিপত্র স্থান পাওয়ার কথা রয়েছে। তবে এই আবেগকে কাজে লাগিয়ে একদল বাগিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। 6 মাসে এই জাদুঘরের নাস্তার বিল 1 কোটি টাকার উপরে। এছাড়াও জাদুঘর পরিদর্শনে বিভিন্ন ভিভিআইপি আগমন উপলক্ষে 25 জানুয়ারি 2026 থেকে 15 এপ্রিল পর্যন্ত আপ্যায়ন বিল প্রায় 30 লাখ টাকা, যার ভ্যাট আসে প্রায় 3 লাখ টাকা। গেল বছরের 3 সেপ্টেম্বর থেকে জাদুঘরে 70 থেকে 80 জন ভলান্টিয়ারদের আপ্যায়ন বাবদ খরচ হয় 26 লাখ টাকা। এছাড়াও বিভিন্ন সভা কিংবা সেমিনারের নামে একটি রেস্টুরেন্ট থেকে বিল করেছে প্রায় 11 লাখ টাকা। নগদ দিচ্ছে ওরা, ও নগদ টাকা দিয়ে নিয়ে যায়, নগদ টাকা দিয়ে বিল করে দিতেন না, ওরা আলাদা বিল করে দিতেন। এই দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছে জাদুঘরের মহাপরিচালক। জুলাই জাদুঘরের নামে বরাদ্দ থাকলেও জুলাই জাদুঘরের রাস্তা ঘেঁষা বাউন্ডারির নামে জাতীয় জাদুঘরের কোষাগার থেকে হাতিয়ে নিয়েছে 65 লাখ টাকা। এছাড়াও জাদুঘরে শীতল পাটি সরবরাহ ও ইতিহাস বিভাগের প্রদর্শনীর কথা বলে বিল তোলা হয়েছে প্রায় 6 লাখ টাকা, অথচ এমন কোনো প্রদর্শনী হয়নি জাদুঘরে। এসব বিষয়ে কথা বলতে চাইলে অনুমতি মেলেনি জাতীয় জাদুঘরে প্রবেশের। কারে ফোন দিবেন? ওনার নাম্বার আমাদের কাছে নাই। কার কাছ থেকে পাবেন? আপনি সচিব না ডিজির সাথে দেখা করবেন? ডিজি সচিব দুইজনই। ওয়েবসাইটে নাম্বার আছে, ওইখানে কল দিয়ে পারমিশন নিয়ে তারপরে আসতে। একাধিকবার মুঠোফোনে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওহাবের। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা। ঢাকা সহ সারা দেশে আরও 5 দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তাল সমুদ্রের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ও নৌ বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল থেকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। সকাল থেকে ঢাকায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কোথাও মাঝারি কোথাও ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। ইতোমধ্যে ঢাকায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিচু এলাকা ও ব্যস্ত সড়কগুলোতে জমে থাকা পানিতে যান চলাচলে ধীরগতি দেখা গেছে। হঠাৎ করে বৃষ্টি হওয়াতে একটু সমস্যা, তারপরেও ঢাকার জন্য বৃষ্টি হওয়াটা খুবই জরুরি ছিল। যারা রিক্সা চালায় তারাও কিন্তু বের হচ্ছে না,
তো আমরা অনেক কষ্ট করে বৃষ্টির ভিতরে হেঁটে হেঁটে কিন্তু আসতে হয়েছে। রিক্সা একদম নাই কইলেই সারে। বৃষ্টির জন্য মূলত রাস্তাঘাটের বেহাল দশার কারণে যানবাহনের সমস্যা এবং মানুষের অনেক ভোগান্তির শিকার হচ্ছে আর কি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 5 দিন দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী যে ঝড় হয় এটা আগামী আরও 3-4 দিন কন্টিনিউ করবে। মোটামুটি এর প্রভাবে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা যদি দেখি গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে প্রায় 162 মিলিমিটার, এছাড়া ভোলাতে হয়েছে আপনার 151 মিলিমিটার, তারপরে আপনার পটুয়াখালীতে হয়েছে আপনার 114 মিলিমিটার, এমনকি দেশে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। মোটামুটি সারা দেশে, তবে মধ্য অঞ্চলে ইদানিং বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে আপনার রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, তারপর হচ্ছে এবং চট্টগ্রামও এর প্রভাব রয়েছে। এটা আপনার আগামী আরও 3-4 দিন এটা কন্টিনিউ করবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে নেত্রকোনা ও মৌলভীবাজারে 4টি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আব্দুর রহিম, RTV, ঢাকা। সুনামগঞ্জে আবারও হাওরের বাঁধ ভেঙেছে। ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় ফসলি জমি ডুবার পাশাপাশি সড়ক এমনকি বাসাবাড়িতেও পানি প্রবেশ করেছে। চট্টগ্রামে ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে আবারও ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর অধিকাংশ নিচু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। দুর্ভোগ চরমে উঠেছে কর্মজীবী ও শ্রমজীবী মানুষের। এদিকে 3 জেলায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। একদিনের মাথায় সুনামগঞ্জে আবারও হাওরের বাঁধ ভেঙেছে। বৌলাই নদীর পানির চাপে মধ্যনগর উপজেলার জিনারিয়া হাওরের বাঁধ ভেঙে যায়। তবে এটি বড় ফসল রক্ষা বাঁধ নয় বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। মৌলভীবাজারের নদ নদীর পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের কাঁচা পাকা ধান। হবিগঞ্জে হাওরের পানি বেড়ে 4টি উপজেলার প্রায় 2700 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ঝড় বৃষ্টি, গাছপালা উপড়ে গেছে, কারেন্টের খুঁটি ভেঙে গেছে, টেলিফোন যোগাযোগ, মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন। বজ্রপাতে জামালপুরে 2 জন, রাজবাড়ী ও রাঙাবালিতে 1 জন করে প্রাণ হারিয়েছেন। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কুমিল্লা নগরীর চাঁদপুর ভিক্টোরিয়া কলেজ সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি অনেক বাসাবাড়িতে পানি ঢুকে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন এলাকার টানা প্রায় 30 ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। অচল হয়ে পড়েছে মোবাইল নেটওয়ার্ক। গাছ, বিড়ি, ঘর দুয়ার, ওয়াল মল সবকিছু বইরা ফেলাই দিছে। বৃষ্টি হলে জলাবদ্ধতা, রাস্তাঘাট দিয়ে বের হওয়া যায় না। গাছ পড়ে রয়েছে, গাড়ি ঘোড়া দেখতে পারতেছে না ওইদিকে। তার উপরে অনেক খুঁটিও আমাদের পুল ভেঙে গেছে। মসজিদের স্থাপনাটা পুরাই নষ্ট হয়ে গেছে, মাইক নষ্ট হয়ে গেছে, মেশিনাদি নষ্ট হয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে বরিশাল নগরীর নিচু সড়ক। এতে বিপাকে পড়েছেন কর্মজীবী ও শ্রমজীবী মানুষ। ভোলায় ডুবে গেছে শহরের অধিকাংশ সড়ক। সাগর ও নদী উত্তাল থাকায় ঝুঁকি নিয়ে চলছে ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরি ও লঞ্চ। ঝালকাঠিতে পানি বাড়ায় সুগন্ধা ও বিষখালী নদীর তীরের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বাগেরহাটে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে মংলা, পটুয়াখালী, কুয়াকাটা উপকূলে। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে মানিকগঞ্জ পৌরসভার রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দিনাজপুরের হিলিতে বৃষ্টি এবং ঝড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বৃষ্টিতে নোয়াখালীর সেনবাগের বিভিন্ন এলাকায় পাকা ধান ডুবে গেছে। শ্রমিক সংকটে ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা। এর মাধ্যমে ধান কাটা ধান পানির মাধ্যমে ভাসতেছে এবং ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না। এনজিও থেকে টাকা সংগ্রহ করে ধান করছে, এখন কালবৈশাখী একেবারে সর্বনাশ। নাদিরা সুলতানা, RTV। বৃহস্পতিবার জাতীয় সংসদের 49 জন সংরক্ষিত মহিলা আসনের গেজেট প্রকাশ করবে ইসি। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে কমিশন।
যেখানে বিএনপি জোটের ৩৬, জামায়াত নেতৃত্বাধীন জোটের ১২ এবং স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থী রয়েছে। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের রিট পিটিশনটির নিষ্পত্তি করবেন তারা। এদিকে ভোট গ্রহণের তারিখ ১২ মে থাকলেও ৫০ জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না, তাই বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করছে কমিশন। এর আগে ৮ এপ্রিল সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। যে কয়টি পদের জন্য ঠিক সমপরিমাণ মনোনয়নপত্র জমা হওয়ার কারণে আমরা এই সংরক্ষিত মহিলা আসন আইনের ১২(২) ধারা অনুযায়ী আগামীকাল এই সংরক্ষিত মহিলা আসন আইনের গেজেট প্রকাশ করব। এখানে ৪৯ জন প্রার্থীর যে তালিকা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি বৈধ প্রার্থীর, আগামীকাল এইটা আইন অনুযায়ী মাননীয় কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেব। গাজীপুরের কালিয়াকুড়ে তেলের দাম বাড়লেও কাটেনি সংকট। এমএস ফিলিং স্টেশন সহ অধিকাংশ পাম্পে ডিজেল ও অকটেন না থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। রংপুরের সরবরাহ ও মজুদের অস্বাভাবিক ওঠানামায় বেশিরভাগ পাম্প বন্ধ রয়েছে। তেলের সুষম বণ্টন নিশ্চিত না হওয়ায় দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। ব্যতিক্রম চিত্র দেখা গেছে দিনাজপুরের হিলিতে, যেখানে ফুয়েল কার্ড চালুর ফলে ভোগান্তি কমেছে। এছাড়া মেহেরপুরের ১৫টি ফিলিং স্টেশনে তেলের সরবরাহ বাড়ায় এবং গ্রাম পর্যায়ে ডিলারদের মাধ্যমে ডিজেল পৌঁছানোর ধীরে ধীরে কাটছে অস্থিরতা। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ ৪ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৩ মে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সাক্ষ্যের এ তারিখ নির্ধারিত করে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে ৭ম দিনের যুক্তি উপস্থাপন করে তার আইনজীবী। বাকি অংশ উপস্থাপন ৪ মে। পরে এ ট্রাইব্যুনালে আরও একটি মামলার বিচারিক কার্যক্রম হয়। এ সময় ট্রাইব্যুনালে এসব মামলায় গ্রেফতার মোট ১৫ আসামিকে হাজির রাখা হয়। হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। এই মামলায় মোয়াজ্জেম হোসেন চূড়ান্ত অভিযোগপত্রে আসামি ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন মামলার প্রধান আসামি। ২০২৪ সালে ২৭ নভেম্বর বেগম খালেদা জিয়া হাইকোর্ট থেকে অব্যাহতি পেলেও মামলাটি চলমান ছিল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগে ফৌজদারি কার্যবিধির 561A-তে কোয়াশমেন্টের জন্য আবেদন করেন। প্রথমে মহামান্য হাইকোর্ট ডিভিশন রুল জারি করে পুরো মামলা স্টে দেন। আজকে এই বেঞ্চে পূর্ণাঙ্গ শুনানির পরে মাননীয় হাইকোর্ট বিভাগ সে রুল অ্যাবসলিউট করে মোয়াজ্জেম হোসেন সাহেবকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। বৈরী আবহাওয়ার মধ্যে শেষ হয়েছে ঢাকা আইনজীবী সমিতির প্রথম দিনের নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবার একই সময় চলবে ভোট গ্রহণ। এবারে নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২৩টি পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ২০,৭২৭ জন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং জামায়াত সমর্থিত সবুজ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও ৬ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা দেওয়ায় আওয়ামী লীগের কোনো প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হচ্ছে না। জুলাই যোদ্ধাদের লিখিত আবেদন এবং সাধারণত আইনজীবীদের চাওয়ার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের অংশ নিতে হয়নি বলে জানান বিএনপি নবনির্বাচিত আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপির আইন সম্পাদক আরও বলেন, আদালতে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে। এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম বলেন, আওয়ামীপন্থী আইনজীবীদের সব ধরনের তৎপরতা প্রতিহত করা হবে।
শুধু মাদক ক্রেতা বিক্রেতাই নয়, এখন বৃহৎ আকারে অভিযান চালাবে পুলিশ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে 8 কেজি হেরোইন, 1,60,000টি ইয়াবা, 559 বোতল ফেন্সিডিল ও 255 কেজি গাঁজাসহ 6 জনকে গ্রেফতার করে। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, সরকারের নির্দেশে মাদক ব্যবসায় আড়ালে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করছে ডিবি। আধুনিক ও জনবান্ধব ঢাকা গড়তে 9টি অ্যাপের উদ্বোধন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। হ্যালো ডিএমপি অ্যাপের মাধ্যমে পুলিশের সেবা নিতে পারবেন নগরবাসী। ডিএমপি জানায়, অপরাধ দমনে ঢাকায় বসানো হচ্ছে 11,000 সিসিটিভি ক্যামেরা। বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে এআই ওয়েজ রোড ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের ডিজিটাল মামলা। এছাড়াও পুলিশ সদস্যদের ছুটির আবেদন, আবাসন ব্যবস্থা সহ প্রশাসনিক কাজে ডিজিটালাইজেশন সম্ভব হবে এসব অ্যাপের মাধ্যমে। বিকেলে ডিএমপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির অ্যাপগুলোর উদ্বোধন করেন। পুলিশ হিসেবে আমাদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই প্রেক্ষাপটে ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে আয়োজিত সফটওয়্যারগুলো উদ্বোধন করা হচ্ছে। অপরাধের ধরন যেমন পরিস্থিতি বিবেচনায় পরিবর্তিত হচ্ছে, তেমনি অপরাধ প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষার কৌশলও প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। এই বাস্তবতায় প্রযুক্তির কার্যকর ব্যবহার ছাড়া আধুনিক পুলিশ কল্পনা করা যায় না। বৃষ্টির তোয়াক্কা নেই কোনো নিয়মের বালাই। নরসিংদীর পলাশে রীতিমতো হাঁটু পানিতে আরসিসি সড়কের ঢালাই কাজ শেষ করার চেষ্টা ঠিকাদারি প্রতিষ্ঠানের, তবে শেষ রক্ষা হয়নি। স্থানীয়দের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। চাপের মুখে শেষ পর্যন্ত দেয়া ঢালাই তুলে ফেলতে বাধ্য হয়েছে ঠিকাদার। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। চোখের সামনেই চলছে হরিলুট। বৃষ্টির পানিতে তলিয়ে আছে রাস্তা, অথচ তার ওপরই দেদারসে ঢেলে দেয়া হচ্ছে কংক্রিটের মিশ্রণ। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা বাজারের পাশে এই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তাড়াহুড়ো করে কাজ শেষ করতে গিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করেই সড়কের ঢালাই কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। 5 দোনা থেকে ডাঙ্গা 4 লেন সড়কের অংশ হিসেবে ডাঙ্গা বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত 120 মিটার আরসিসি সড়কে নির্মাণ কাজ করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী সহ প্রতিদিন চলাচল করেন হাজার হাজার মানুষ। এখানে হাঁটু পানির মধ্যে ডালাই ফেলাইতেছে, তখন আমি জিজ্ঞাসা করলাম যে ডালাই হাঁটু পানির মধ্যে ডালাই ফেলাইলে এগুলো কি টিকবে? হ্যাঁ টিকবে। নিম্নমানের যে উপাদান আছে এই উপাদান দিয়ে রাস্তার কাজ চলমান রয়েছে এবং পুরো বৃষ্টির মধ্যে হাঁটু পানির মধ্যে ডালাই করছে, এই কারণেই কিন্তু এই রাস্তার এই অবস্থা। শুরুতে দায়সারা যুক্তি দিলেও শেষ পর্যন্ত ক্যামেরার সামনে নিজেদের গাফিলতির কথা স্বীকার করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এটা অবশ্যই ভুল হয়েছে। এখন এটা আমরা এখন সারা রাত যেভাবে বলে ওইভাবে আমরা কারেকশন করে দেবো। যে এখনই বললো ফোন দিয়ে যে ওটা একটু উঠে নেওয়ার জন্য আর কি, আমরা এখন এটা উঠে ফেলবো এখন। এদিকে অনিয়মের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটেন নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। এটা সকালে ওরা এই ডালাইটা করে ফেলেছে, এখন আমরা এসে দেখছি এটা যে সব জায়গায় সমস্যা হয়েছে এটা রেকটিফাই করে প্রয়োজনে এই সকল জায়গায় আবার নতুন করে ওরা কমপ্লিট করবে, তারপরে আমরা ওদেরকে সার্টিফাইড করবো আর কি। তবে শুধু ঢালাই তোলাই যথেষ্ট নয়, সরকারি অর্থ অপচয় ও দুর্নীতির চেষ্টা চালানো ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। লিওন আজাদ, RTV। জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা কমাতে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বাতিল করেছে সরকার। রোববার জাতীয় সংসদ অধিবেশনে এই সংক্রান্ত বিল পাশ করা হয়। এর আগে এমপিরা কোনো শুল্ক ছাড়াই বিদেশ থেকে গাড়ি আমদানি করতে পারতেন, তবে এখন থেকে তাদেরও সাধারণ নাগরিকদের মতো নির্ধারিত শুল্ক দিয়ে গাড়ি আনতে হবে। সরকার বলছে, রাষ্ট্রীয় ব্যয় কমানো এবং সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের বৈষম্য কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিলটি পাশের সময় বেশিরভাগ সংসদ সদস্য টেবিল চাপড়ে সমর্থন জানান।
ভারী বর্ষণে ভেসে গেল বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ। আজ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টায়। শেষ পর্যন্ত বিকাল 4:15টার দিকে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে অনলাইনে যারা দ্বিতীয় ম্যাচের টিকিট কেটেছেন তারা টাকা ফেরত পাবেন। 2 মে সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আগামী 2 মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করার এই প্রক্রিয়া শুরু হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিযোগিতার পরিকল্পনা, লক্ষ্য ও প্রস্তুতি তুলে ধরেন প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন রাফি আমিন। দেশের তৃণমূল পর্যায়ে 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে বর্তমান সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হাতে নিয়েছিল নতুন করে স্পোর্টস পদক্ষেপ। উপজেলা থেকে জাতীয় পর্যায়ে দেশব্যাপী এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী 2 মে। সিলেট জেলা স্টেডিয়ামে সেদিন প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশকে 10টি অঞ্চলে বিভক্ত করে শুরু হবে এই প্রতিযোগিতা। একই দিনে ভার্চুয়ালি বাকি 9 অঞ্চলেও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যেখানে মোট 8টি ইভেন্টে অংশ নেবে প্রতিযোগীরা। আমরা চাই অলসতা স্থবিরতা ভেঙে আমাদের সন্তানরা হয়ে উঠুক প্রাণবন্ত ও সৃজনশীল। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। এরই মধ্যে 12 থেকে 27 এপ্রিল পর্যন্ত 1,16,646 জন কিশোর ও 44,133 জন কিশোরী প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে আবেদন করেছে। যাচাই বাছাই শেষে 30 এপ্রিল প্রকাশ পাবে প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা। এরপর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের সুবিধা পাবে এই কিশোর কিশোরীরা। খেলাধুলা কেবল জয় পরাজয়ের বিষয় নয়, এটি মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে রাখা একটি শক্তিশালী হাতিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন করে স্পোর্টস হবে সেই স্বপ্নের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি অঞ্চলে একটি শক্তিশালী প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি পুরো প্রক্রিয়াটি তদারকি করবে, যাতে মেধা বিকাশে কোনো অবমূল্যায়িত না হয়। আমরা সঠিক প্রক্রিয়ায় আমরা প্রতিভাটা অন্বেষণ করেছি। রাফি আমিন, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতে সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।